সিআইডি পুলিশ অফিসার লিজা তার পরপর দুটি অপারেশন সাকসেস করেছে এই হাসপাতালে এসে। মেনি মেনি কংগ্রাচুলেশনস লিজা ফর ইউর সাকসেসফুল সার্জারি। আমি আপনাকে ঘুম পাড়ানোর আগে কি করেছিলাম একটু স্মরণ করেন তো আপনি। সো ভিউয়ার্স, খেয়াল করুন, আমার রেসিডেন্ট সে একটি ফুলের তোড়া নিয়ে উপস্থিত আছে এবং এখানে লেখা, ডিয়ার লিজা, কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল সার্জারি, মে অলমাইটি রিকভার ইউ সুন। সিআইডি পুলিশ অফিসার লিজা আসলে তার পরপর দুটি অপারেশন সাকসেস করেছে এই হাসপাতালে এসে, এবং আমরা আসলে এই সফলতার পেছনের অংশীদার বলে এই কারণেই যে নেপথ্যের যে কারিগরগুলো কাজ করেছে আমার সাথে, ডাক্তার আলামিন, ডাক্তার জান্নাতুল ফিরদৌস বৃষ্টি, ডাক্তার তুষার, এবং আমি যে সার্জারিটি সম্পূর্ণ করেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমরা সফল হয়েছি। এই সফলতার জন্যই মূলত আমরা তাকে একটি ফুলের শুভেচ্ছা দিতে যাচ্ছি। এই কারণেই সিআইডি পুলিশ অফিসার লিজা প্রথমে আমাদের এই হাসপাতালে আসে তার কানের সমস্যা নিয়ে। এটাকে বলা হয় সাবটোটাল পারফোরেশন। এরকম একটি কন্ডিশনে দ্রুত সার্জারি করার নিয়ম। আর আজকে যখন দেখলাম যে পারফোরেশনটা আরো একটু বড় হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু দেখার সাথে সাথে আমি তাকে বললাম যে আজকে আমি অপারেশন করবো, এবং সেই অপারেশনটি সফলভাবে সম্পন্ন করি। এবং তারপর সে আবার নাকের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। আমরা তাকে কয়েক দফায় চিকিৎসা করার পরও যখন ঠিক হচ্ছিল না, আজকে আমরা তার নাকের একটি সার্জারি সম্পন্ন করি, এবং সেই অপারেশনটি ছিল এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি। কানের অপারেশনটা তো সাকসেসফুলি আমরা শেষ করেছি, আমরা চাই নাকেরটাও ঠিক করব। ঠিক আছে, তা আপনার কি কোনো কোয়েরি আছে? বলেন, কোনো প্রশ্ন আছে আমার কাছে? প্রশ্ন তো আছে, এই ভয়ও আছে। নাকের সার্জারিটা আসলে কেমন হবে? নাক কি সাইড থেকে কেটে ফেলবে নাকি কেমন করে এটা সার্জারিটা সম্ভব? এই যে দেখুন, একদম কমন একটা প্রশ্ন, প্রায় রোগীরা আমার কাছে এই প্রশ্নটি করে থাকে, স্যার নাকের অপারেশন, কান না হয় বুঝলাম ভিতর দিয়ে কাজ করবেন, কিন্তু নাকের যে আমার শেপ গঠন এটা পরিবর্তন হয়ে যাবে কিনা, অথবা নাকে কোনো স্পট পড়বে কিনা, নাকের কোনো ক্ষতি হবে কিনা, কিভাবে বা আপনি অপারেশনটা করবেন, এই প্রশ্নটা আপনার মনের মধ্যে জেগেছে, তাই তো? এটা নিয়ে টেনশন হচ্ছে। আমরা যে সার্জারিটি করব আজকে সেটার নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি। অর্থাৎ এন্ডোস্কোপ বলতে কি বোঝাচ্ছে, আমরা এখানে একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করব। এই যে আপা খেয়াল করুন, আমি যে একটু ক্যামেরাটা আপনার দিকে তাক করছি, আমি যে হাতের দিকে আপনার দূর থেকে তাক করেছি, হ্যাঁ খেয়াল করুন, আপনার ক্যানুলাটা, আইভি ক্যানুলাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি আস্তে 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 আপনাকে একটু মনিটরে ভাসিয়ে দেই, তাহলে আপনি খেয়াল করবেন আপনাকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, তাই না? এই যে লিজা আপা, আমি আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখুন কত নিখুঁতভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলো আমার চোখ ফেল করবে সেটা কিন্তু ওই ক্যামেরাটা ফেল করবে না। অর্থাৎ এই ক্যামেরা সিস্টেম বা এই রিজিড এন্ডোস্কোপটি আপনার নাকের ভিতরে ইন্ট্রোডিউস করে আমরা মনিটরে দেখে দেখে যখন সার্জারি করব তখন ভেতরের প্রত্যেকটি জায়গা আমরা নিখুঁতভাবে দেখতে পারবো, বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা সার্জারিটি সম্পূর্ণ করতে পারবো। তাহলে আপনি কি কিছুটা বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আর কোনো ভয়ভীতি আছে? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই, ভয় তো একটু থাকেই মনে একটু ভয় থাকে। তো ভয়কে কিন্তু আমরা জয় করতে চাই, ঠিক আছে? আগের বার যেরকম আমরা জয়ী হয়েছি, পর্দা প্রতিস্থাপন করে সফল হয়েছি, ঠিক তেমনি আজকে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি করেও আমরা সফল হব। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস লিজা আপা ফর ইউর সাকসেসফুল সার্জারি। ঠিক আছে, আমি যখন রাউন্ডে আসি, ইনফ্যাক্ট অপারেশন শেষে আমি আমার পেশেন্টদেরকে ক্ষুদ্র উপহার দেই। এটা আসলে আমার ভালো লাগে এই কারণে যে সে উপহারটি যখন পাবে, এটা যখন দেখবে, হয়তোবা ভুলে যেতে চাইলেও আমাকে ভুলতে পারবে না, যে কারণে কিন্তু এই জিনিসটি আয়োজন করে থাকি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আপনি কি অপারেশনের টাইমে কোনো কিছু টের পেয়েছিলেন? না, আমি কোনো কিছুই বুঝতে পারিনি। আপনি কি কোনো ব্যথা পেয়েছিলেন? না। আচ্ছা, ওকে। সো ব্যথা এবং কোনো কিছুর অনুভূতি আসলে আমরা রাখি না, এই কারণেই এটা আসলে কষ্টদায়ক। যদি অপারেশনের সময় কোনো পেশেন্ট এটি টের পায়, বুঝতে পারে, তাহলে কিন্তু ব্যথার অনুভব হবে, যে কারণে কিন্তু আমরা এটাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করেছিলাম। এবং তার যেহেতু আগে একটি অপারেশনের অভিজ্ঞতা ছিল, যে কারণে এবার অপারেশন থেকে তার খুব বেশি ভয় লাগেনি। তারপরও আমি তাকে কাউন্সিলিং করেছি, মানে গল্পে গল্পে তাকে কখন ঘুম পাড়িয়ে দিয়েছি সে নিজেও জানে না, তাই না? আমি আপনাকে ঘুম পাড়ানোর আগে কি করেছিলাম একটু স্মরণ করেন তো আপনি। রাষ্ট্রীয়কে যেভাবে ঘুম পাড়ান সেভাবে ঘুম পাড়িয়ে একটা গান শুনিয়েছিলেন। আমি কেবল বলতেছি যে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালঙ্ক নাই, চোখ পেতে বসো, না চোখ পেতে বসো, খাট পেতে বসো না।
হ্যাঁ আমি স্যার কি বলছে যে আমি বলেছিলাম যে চোখ পেতে বসো, মানে চোখের উপর বসো, মাসি পিসিকে ইনভাইট করেছিলাম। তারপর আমি বললাম যে রাসপ্রিয়াকে আমি এভাবে ঘুম পাড়াই, রাসপ্রিয়াকে যখন বলি তখন দেখি রাসপ্রিয়ার চোখটা পিট 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 করে। হ্যাঁ, তো দেখি যে তার চোখটাও পিট পিট করছে। তা কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ একজন মানুষকে যখন আমরা অ্যানেস্থেসিয়া দেই ওই সময়টা তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি থাকে। সেই সময়টাতে আমি বিভিন্নভাবে তাদের সাথে মেশার চেষ্টা করি, গল্প করি, বিভিন্ন ধরনের করে তার কনসেন্ট্রেশনটাকে আসলে আমি ব্রেক করে ফেলি, যাতে সে এই চিন্তার মধ্যে না থাকে। সো ওভাবে আপনাকে আমি ঘুম পাড়িয়েছিলাম, সেটা তাহলে মনে আছে না? জি, মনে আছে। আচ্ছা, তারপরে ঘুম থেকে জাগার পর কি কোনো স্মৃতি আছে? না, ঘুম থেকে যখন দিদি উঠলাম তখন আর তেমন যে অক্সিজেন মাস্কটা দিল, অক্সিজেন মাস্ক নিঃশ্বাস হলো, তখন আর সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, তো প্রথমে বললেন যে একটু ডিসকমফোর্ট করেছে, আমি বললাম যে কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হোক। তারপর তো দেখলাম খুব সুন্দর ঘুমাচ্ছেন। আমি পোস্ট অফে দেখে যখন খেয়াল করলাম যে একদম সুন্দর করে ঘুমাচ্ছে, কোনো ডিস্ট্রেস নেই, আমি তখন সেকেন্ড সার্জারিটা শুরু করলাম। তো এইভাবে আসলে আমরা সার্জারি করি, রোগীদের সাথে আসলে বিভিন্ন বিষয় শেয়ার করি। আমার মনে হয় যে যদি আমরা প্রত্যেকটি রোগ সম্পর্কে রোগীকে আগের থেকেই জানাই, সেক্ষেত্রে রোগীদের ভয় ভীতি কেটে যায়। কি বলেন লিজা আপা? জি জি জি, আচ্ছা, তা আপনি কি হ্যাপি এখন? ইনশাআল্লাহ আমি হ্যাপি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স। আমার এই বোনটির জন্য আপনারা দোয়া করবেন, সেজন্য খুব দ্রুতই সুস্থতা ফিরে পায়, এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। তার হাজবেন্ড আছে, খুব ভালো মানুষ। হ্যাঁ, এখন তো সে আসলে আর আমার ইয়া নাই, তাদের বাড়িতে গিয়েছি, সে হরেক রকমের খাবার খাওয়াইছে এর আগে। আবারও যাবো কিন্তু, কারণ ফলো আপ কিন্তু আর একটা বাদ রয়ে গেল। পেশেন্স ফলো আপ ইন হাউসের সেকেন্ড এপিসোডে কিন্তু আবার আমরা যাচ্ছি। এর ফার্স্ট এপিসোডে গিয়েছিলাম জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সেটা হচ্ছে কানের জন্য। তো এবার যাবো নাকের জন্য, এবং এই পর্বে তুমি থাকবে, ঠিক আছে? ওকে, সো আসুন আমরা সচেতন হই, রোগ ব্যাধি সম্পর্কে জানি, তবে আমরা ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।